সকাল দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আজ আমাদের এই আয়োজনের আলোচ্য বিষয় রাখা হয়েছে করোনার এই সময় শিশুদের ঝুঁকি এবং সেই বিষয়ে আমাদের করণীয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্কাইপিতে আজকে সরাসরি সংযুক্ত আছেন দুইজন ডাক্তার। একজন ডাক্তার আফতাব ইউসুফ রাজ, সিনিয়র কনসালটেন্ট, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, স্কয়ার হাসপাতাল। আরেকজন আছেন ডাক্তার সারাবন তহুরা, সহযোগী অধ্যাপক, বক্ষব্যাধি বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল। দুইজনকে আমি ডাক্তার আফতাব ইউসুফ রাজ এবং ডাক্তার সারাবন তহুরা দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সংযুক্ত হবার জন্য। যে প্রথমেই আমি চলে যাচ্ছি ডাক্তার আফতাব ইউসুফ রাজের কাছে। যে আমাদের আজকের এই আয়োজনের আলোচনার বিষয় রাখা হয়েছে করোনায় শিশু আক্রান্তের ঝুঁকি এবং আমাদের করণীয়। প্রথমেই যে বিষয়টা আমি আপনার কাছে যেতে চাই, যে আমরা জানি যে আমাদের এই করোনার সময় সবার ঝুঁকি আছে, এর মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ঝুঁকিটা বেশি থাকে। সেই ক্ষেত্রে আমাদের শিশু এবং বয়স্ক দুই এইজের লোকরাই কিন্তু বেশি ঝুঁকিতে আছেন। এক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আপনার বক্তব্য কি, যে তাদের ঝুঁকিটা কতটুকু আসলে আমাদের দেশে? সুন্দর সুন্দর প্রশ্ন। শিশুদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা এখন পর্যন্ত বৈজ্ঞানিক ভাবে অনেকটা স্টাডি হয়েছে, তাতে দেখা গেছে যে শিশুরা যদিও ঝুঁকিপূর্ণ এজ গ্রুপে আছে, কিন্তু শিশুদের কিন্তু আক্রান্ত হওয়ার পার্সেন্টেজ অনেক কম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, শিশুরা আক্রান্ত হলেও শিশুদের মধ্যে সাইন সিমটম বা উপসর্গ কিন্তু কম প্রকাশ হচ্ছে, এবং শিশুদের মধ্যে খুব অতি সিরিয়াস হওয়ার বা মৃত্যু হারও অনেক কম। সুতরাং শিশুরা কিন্তু এটা আলহামদুলিল্লাহ তিনটা অ্যাডভান্টেজ আছে। যেমন শিশুদের মধ্যে রোগ সংক্রমণের পার্সেন্টেজ অনেক কম, শিশুদের আক্রান্ত হলেও তাদের রোগ উপসর্গ কম প্রকাশ পাচ্ছে, এবং তাদের মধ্যে সিরিয়াস সাইন সিমটম মানে খুব বেশি উপসর্গ বা ফ্যাটালিটি বা মৃত্যু হার অনেক কম। এবং শিশুরা সাধারণত যে সমস্ত কমন সিমটম নিয়ে করোনায় প্রেজেন্ট করে আমাদের কাছে, আমাদের আউটডোরে বহির্বিভাগে, সেগুলো কিন্তু বড়দের মতোই একই সাইন সিমটম বা উপসর্গ। যেমন জ্বর নিয়ে, তবে করোনার জ্বরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে খুব হাই ফিভার হয়, মানে জ্বরটা 103, 4, 5 কোনো ক্ষেত্রে হয়ে যাচ্ছে, এবং প্যারাসিটামল জাতীয় ওষুধে এই জ্বরটা খুব তাড়াতাড়ি রেসপন্স করে না। মানে সাধারণত অন্যান্য ভাইরাস জ্বরে আমরা দেখি যে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিলে জ্বরটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘাম দিয়ে ছেড়ে দেয়, কিন্তু করোনার আক্রান্ত ব্যক্তিরা, সে শিশু হোক বা বড় হোক, তাদের কিন্তু জ্বরটা প্যারাসিটামল জাতীয় ওষুধে নামতে চায় না, আমরা বলি বেস লাইনে আসেন। দ্বিতীয় আরেকটা উপসর্গ যেটা কাশ। করোনার কাশিটা কিন্তু শুষ্ক কাশি। আমরা সবাই জানি যে কাশিটা দু ধরনের হয়ে থাকে, একটা হলো শুষ্ক কাশি, আরেকটা আমরা বলি যে ডাক্তারি ভাষায় প্রোডাক্টিভ কাফ, মানে যেখানে কাফটা বার হয়। করোনার যে কাশিটা সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হলো ড্রাই কাফ, এবং এই কাফটা এতই শুষ্ক যে কাশতে কাশতে অনেক সময় বাচ্চারা টায়ার্ড হয়ে যায়, বা এই কাশির জন্য অনেক ক্ষেত্রে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই অক্সিজেন নেওয়া লাগতে পারে, মানে কাশি কমতেই চায় না। তৃতীয় যে উপসর্গটা নিয়ে বাচ্চারা আসছে যে শ্বাসকষ্ট, তবে শ্বাসকষ্টের উপসর্গটা কিন্তু বড়দের চেয়ে বাচ্চাদের কম। এবং এই শ্বাসকষ্টের পাশাপাশি যেটা বললাম, কাশি এবং শ্বাসকষ্টের সাথে দুর্বলতা এবং জ্বরের সাথে, সাধারণত এই ধরনের জ্বরে, করোনা যে জ্বরগুলো হচ্ছে তাতে কিন্তু শিশুরা খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছে, মানে উইকনেসটা যতটা এই একদিন বা 2 দিনের জ্বরে যে পরিমাণ দুর্বল হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে শিশুরা, এবং উইকনেস শো করছে, এবং মাসেল পেইন, মানে শরীরে প্রচন্ড ব্যথা হচ্ছে জ্বরের সাথে। সুতরাং এই 3-4টা উপসর্গ দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি প্রাথমিক পর্যায়ে, ব্লাড টেস্ট না করে, বা এখানে তো পিসিআর টেস্ট বলা হয়, যেখানে নাক থেকে বা থ্রোট থেকে, গলা থেকে সোয়াব নেওয়া হয়, অ্যান্টিবডি টেস্ট করা হয় কোনো দেশে। এই উপসর্গগুলো পেলে পরে আমরা তখন স্ক্রিন করি করোনা টেস্টের জন্য, যেটাকে আমরা বলি কোভিড-19 টেস্ট, আরটি-পিসিআর টেস্ট করা হয়।
জি, আমি একটু চলে যাচ্ছি ডাক্তার সারাবন তহুরার কাছে। আমাদের ডাক্তার আফতাব ইউসুফ রাজ অলরেডি সাইন সিমটমগুলো বলেছেন বাচ্চাদের কি ধরনের সিমটম হতে পারে এই করোনার সময়ে। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি শিশু হাসপাতালে আছেন, আমাদের বিভিন্ন বাচ্চা থাকে যে সারা বছরই যাদের ঠান্ডা কাশি, নর্মাল একটা ঠান্ডা কাশি বা অ্যালার্জিক যে সিমটমগুলো সেগুলো লেগে থাকে। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আসলে এই সময়ে মা বাবার কি ধরনের যত্নের প্রয়োজন বা বাসায় কি ধরনের প্রোটেকশন তাদের নেওয়া দরকার, কারণ এরাই কিন্তু বেশি আক্রান্তের ঝুঁকিতে থাকে? ধন্যবাদ। আসলেই খুবই সময় উপযোগী একটা প্রশ্ন। আমাদের দেশে বেশিরভাগ শিশুই কিন্তু অ্যালার্জি, অ্যাটোপিক যে বাচ্চাগুলোকে আমরা বলি, যে অনেক ধরনের তাদের এই সিজনটাতে দেখা যায় বসন্তকাল শেষ হয়ে গ্রীষ্মকাল এসেছে, বা কিংবা হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি আসছে, এই সময়টাতে যাদের এলার্জির প্রবণতা বেশি এবং ফ্যামিলিতে অ্যাজমা অথবা এলার্জির সমস্যা আছে, তাদের এই সময়টা একটা কাশি হয়। তো এই সময় যারা সাবধানতার একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক ভেবে থাকছে যে এই একই সিমটমটা আবার করোনা কিনা, করোনায় এফেক্টেড হয়ে গেছে কিনা। আবার আরেকটা ব্যাপার হতে পারে যে এই বাচ্চাগুলোরও তো করোনা হতে পারে। তাহলে আমাদের দুভাবে এখন ব্যাপারটা ভাবতে হবে যে আমার বাচ্চাটা যদি আগের থেকে এ ধরনের কাশি থেকে থাকে এবং পূর্বে এই কাশিটা কিভাবে ভালো হয়েছিল। কেউ হচ্ছে নেবুলাইজেশন ইউজ করে ভালো হতো, আবার কেউ ইনহেলার ইউজ করতো। তো আমি যদি নেবুলাইজেশন বা আগের আমার যে মেডিকেশনটা সেটাই যদি আমি ফার্স্ট লাইন হিসেবে ইউজ করি এবং এতে যদি দেখা যায় যে আমার কাশি চলে গেছে, তাহলে কিন্তু আমার ভয় পাওয়ার কিছু নাই। তখন বুঝতে হবে যে ওই যে আমার আগের কাশি কিংবা অ্যাজমা অ্যালার্জি ছিল, এটা সেটার জন্য কাশি হচ্ছে। কিন্তু আমার এই কাশি যেটা আমি 3 দিন ধরে ইনহেলার দিয়ে যাচ্ছি, যেটা ব্রঙ্কোডায়ালেটর বলে, সেটা আমি দিয়ে যাচ্ছি, রিলিভার সেটা দিয়ে যাচ্ছি, কাশি বাড়ছে না, বরঞ্চ কমছে না, বরঞ্চ বেড়ে যাচ্ছে, এটার সাথে জ্বর আছে এবং করোনার আদার যে সিমটম গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, তখন কিন্তু আমাদের সেই বাচ্চাগুলো টেস্ট করতে হবে। এখন যদি সচেতনতার ব্যাপার আসে, বাবা মাকে আমি বলবো যে যেই বাচ্চার আপনার অ্যাজমা আছে তাদের এই সময় আমরা একটা ইনহেলার মাইল্ড একটা কর্টিকোস্টেরয়েড আমরা দিয়ে রাখি, যেটা প্রিভেন্টর ড্রাগস হিসেবে ইউজ হয়ে থাকে। এই সময়টায় এই ওষুধটা বন্ধ করবেন না, যেটা বিভিন্ন নামে সবাই, পেক্লোমিন, টিকামেট, বিভিন্ন নামে হচ্ছে যে এটা বাজারে প্রচলিত, সবাই জানে যারা বাবা মা ইউজ করে থাকেন বাচ্চাদের ক্ষেত্রে। তারা কিন্তু এই ওষুধটা সকালে এবং রাতে ঘুমানোর আগে দিতে হয়, একবার 2 পাস করে। এই ওষুধটা তারা বন্ধ করবেন না, এই ইনহেলারটা চলতে থাকবে। 2 নম্বর হচ্ছে আপনার বাসার পরিবেশ আপনারা এখন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, কিন্তু অ্যাজমা অ্যালার্জির ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বাসায় কার্পেট থাকলে সেটা সরিয়ে ফেলেন, ধুলাবালি একদম সবসময় এখন পরিষ্কার করে রাখেন। বা এখন যেহেতু সবাই ঘরেই আছে, যারা স্মোকার, বাসায় যারা স্মোক করে তারা এই সময় বাসায় স্মোক করবেন না। মানে স্মোকটা এখন আপাতত আমরা তো অনেক অভ্যাসই চেঞ্জ করছি, এটা বেটার হয় যদি আমরা এটা বন্ধ করি, কারণ ওই যে সেই ধোঁয়াটাই কিন্তু আপনার বাচ্চার কাশি এর হচ্ছে যে এটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আরেকটা ব্যাপার আমি খুবই উল্লেখযোগ্য আমি বলবো, নেবুলাইজেশনের ব্যাপার। আপনার বাসায় যদি কেউ করোনা পজিটিভ পেশেন্ট না থাকে কিংবা সাসপেক্টেড যদি কোনো রোগী না থাকে এবং আপনার বাচ্চাটার যদি নেবুলাইজেশন মেশিন আপনার বাসায় থাকে, নেবুলাইজার যেটা আপনি বাচ্চাটার জন্যই শুধু ইউজ করেন, সেক্ষেত্রেই শুধুমাত্র আপনি নেবুলাইজেশনটা ইউজ করেন। আদারওয়াইজ এই করোনার সময় যেহেতু নেবুলাইজার মেশিন একটা অ্যারোসল জেনারেটিং একটা ডিভাইস, এটা দিয়ে চারদিকে কিন্তু অ্যারোসল ছড়িয়ে পড়ে। তো যদি কোনো কোভিড সাসপেক্টেড পেশেন্ট এটা দিয়ে নেবুলাইজেশন নেয়, তাহলে চারদিকে ছড়িয়ে যেতে পারে। তো এই সময় আমি অ্যাডভাইস করবো নেবুলাইজেশনের পরিবর্তে যদি ইনহেলার ইউজ করা যায়, এটা বেটার। বাচ্চাদের ক্ষেত্রে ইনহেলারের সাথে স্পেসার থাকে একটা সামনে চোঙ্গার মতো, খুবই সহজ, নেবুলাইজেশনের চেয়েও সহজ ডিভাইস, ওটা ইউজ করতে পারে।
জি, ধন্যবাদ সারবন তহুরা, আপনি আমাদের সাথে থাকুন। আমি চলে যাচ্ছি ডাক্তার আফতাব ইউসুফ রাজের কাছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এখন তো আসলে আমরা জানি করোনার এখন পর্যন্ত কোনো চিকিৎসা বা প্রতিষেধক আসলে স্পেসিফিক আবিষ্কৃত হয়নি, টিকারও কোনো এখন আমরা নির্ভরযোগ্য কিছু পাচ্ছি না। আপনি যদি একটু বলেন আসলে এটা লেটেস্ট ট্রিটমেন্ট বা কি আসলে এসছে, কারণ আমরা বিভিন্ন কিছুর নাম শুনছি, যেমন একটা রিসেন্ট শোনা যাচ্ছে প্লাজমা থেরাপি, আরেকটা এসেছে যে অ্যান্টিভাইরাল কিছু ড্রাগের নাম। এখন আপনি যদি একটু বলেন আসলে লেটেস্ট ট্রিটমেন্ট কি ইউজ হচ্ছে এই করোনার জন্য। করোনার ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে জোর দেবো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতায়, মানে প্রিভেন্টিভ, প্রতিষেধক। করোনা থেকে বাঁচতে হলে আমাদের প্রথমে হেলথ হাইজিন সম্বন্ধে খুব সচেতন হতে হবে। মানে হাত ধোও, মানে হ্যান্ড ওয়াশ, এটা হলো ম্যান্ডেটরি। বিশেষ করে বাচ্চাদের ঘরে হাত ধৌত করা, প্র্যাকটিস করা। আমরা যারা বড়রা, যারা যে সমস্ত বাবা মা বাইরে চাকরি করি বা বিভিন্ন প্রয়োজনে বাইরে যেতে হয়, তারাও কিন্তু বাইরে থেকে এসে বাসায় হ্যান্ড ওয়াশ করে নিতে হবে এবং সঠিকভাবে হ্যান্ড ওয়াশ করা। আমাদের হাতটা যদি আমরা পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমার স্টাডিতে দেখা গেছে যে 70 থেকে 80% কেসে আমরা কিন্তু এই করোনা জাতীয় রোগ থেকে নিজেদের দূরে রাখতে পারবো। এবং সঠিকভাবে হাত ধৌত মানে আমাকে মিনিমাম 20 সেকেন্ড হাতটা ধৌত করতে হবে, এবং এটা নর্মাল সাবানও হতে পারে, স্যানিটাইজারও হতে পারে। এবং এই হ্যান্ড হাইজিনের পরবর্তী জিনিসটা হচ্ছে যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। ওষুধের আগে কিন্তু এই প্রিভেন্টিভ মেজার্স গুলো আমাদের নিতে হবে। আপনি যদি প্লাজমা থেরাপি বলেন বা অ্যান্টিভাইরাল ড্রাগ বলেন, ওটা কিন্তু সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে সমস্ত বাবা মা অফিসে চাকরি করেন তারা বাসায় এসে কিন্তু ওই কাপড় সঙ্গে সঙ্গে কিন্তু ওই ওয়াশরুমে চলে যাবেন। বাসায় এসে কিন্তু আপনাদের বাসার বাচ্চাদের কিন্তু আদর করা বা স্পর্শ করা যাবে না। আপনি যে কাপড় পরে অফিসে গিয়েছেন ওই সঙ্গে সঙ্গে আপনাকে বেডরুমে না গিয়ে আপনাকে কিন্তু ওয়াশরুমে চলে যেতে হবে এবং আপনাকে শাওয়ার নিতে হবে একটা কুসুম গরম পানি দিয়ে। এবং ওই যে কাপড় চোপড় পরে আপনি অফিসে গিয়েছেন বা বাইরে গিয়েছেন, ওটা তখনই ওই কাপড় চোপড় গুলা কিন্তু ডিসপোজ করে ফেলতে হবে। কুসুম গরম পানিতে শাওয়ার নিয়ে আপনাকে আবার নতুন কাপড় চোপড়, পরিষ্কার কাপড় চোপড় পরতে হবে। তারপরে আপনি আপনার বাচ্চাকে আদর করবেন বা স্পর্শ করবেন। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি কিন্তু বাইরে থেকে করোনা ভাইরাস কিন্তু সঙ্গে নিয়ে বাসায় আসার একটা সম্ভাবনা আছে। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের সোশ্যাল ডিস্ট্যান্সিং, অবশ্যই এটা মানতে হবে। আমরা এখন কম মিশবো, ঘরের মধ্যে থাকবো, বাইরে কম যাব। যে সমস্ত জায়গায় খুব ভিড় আছে যেমন মার্কেটে বা শপিং মলে না যাওয়াই ভালো। এবং যেখানে গ্যাদারিংটা খুব বেশি, অনেক লোক যেখানে আসা যাওয়া আছে, ওই জায়গাগুলোতে না যাওয়া, বাচ্চাদের ঘরের মধ্যে রাখা, এই বেসিক যে জিনিসগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, এইগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে করতে হবে। তার পরবর্তী পর্যায়ে আমরা ওষুধে যাব। বাট করোনায় কিন্তু তুমি যেটা বললে যে স্পেসিফিক, মানে একদম সুনির্দিষ্ট কোনো ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। আমরা সবাই কিন্তু অপেক্ষা করছি একটা ভ্যাকসিনের জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে এই ভ্যাকসিনের ট্রায়াল চলছে, জার্মানিতে, ইংল্যান্ডে, চায়নাতে, এবং আশা করি যদি খুব তাড়াতাড়ি ভ্যাকসিনটা আসেও, এটা নট বিফোর সেপ্টেম্বরের আগে ভ্যাকসিনটা আমরা পাবো না। সুতরাং ভ্যাকসিনের জন্য আমাদের এখনো 3-4 মাস অপেক্ষা করতে হবে। এবং সুতরাং এই ভ্যাকসিন যেহেতু এখনো আমাদের হাতে আসেনি, কিছু কিছু ট্রায়াল বেসিসে ওষুধ বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে। এই ওষুধের মধ্যে একটাকে বলা হয় যে রেমডিসিভির। এটা হলো একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, মানে ভাইরাসের বিরুদ্ধে এই ড্রাগটা কাজ করে। বাট এটার কিন্তু কার্যকারিতাটা এখনো ওইভাবে প্রমাণিত হয়নি। বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে এটা ভালো ফল দিচ্ছে। যেমন আমেরিকার 1063 জন পেশেন্টের উপরে এই রেমডিসিভির ওষুধটা প্রয়োগ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে যে হসপিটাল স্টে, মানে কোভিড-19 পেশেন্ট যারা হসপিটালে ভর্তি হচ্ছে, যাদের রেমডিসিভির দেওয়া হয়েছে, তারা 11 দিনের মধ্যে ভালো হয়ে গিয়েছে। এবং যে গ্রুপে রেমডিসিভির ওষুধটা দেওয়া হয়নি তাদের ভালো হতে 15 দিন লেগেছে। তার এখানে কিন্তু খুব ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আমরা একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতি থেকে ফিরে আমরা প্লাজমা থেরাপি সম্পর্কে আপনার কাছে শুনবো। এখন আমরা একটু বিরতিতে চলে যাচ্ছি। ডাক্তার আফতাব ইউসুফ রাজ এবং ডাক্তার সারাবন তহুরা দুজনই আপনারা আমাদের সাথে থাকুন, আমরা বিরতির পরে ফিরছি। সুরক্ষায় প্রতিদিনের এই পর্যায়ের সময় হয়ে গেল একটা বিরতি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আলোচনা করছিলাম করোনার এই সময় শিশুদের ঝুঁকি এবং আমাদের করণীয় নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্কাইপিতে সংযুক্ত আছেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ, সিনিয়র কনসালটেন্ট, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, স্কয়ার হসপিটাল, এবং ডাক্তার সারাবন তহুরা, সহযোগী অধ্যাপক, শিশু ও বক্ষব্যাধি বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল। আমি বিরতির আগে ছিলাম ডাক্তার আফতাব ইউসুফ রাজের কাছে। যে কথাটায় আপনি ছিলেন সেটা আমি শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনি অলরেডি অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডেসিভির সম্পর্কে বলেছেন। একটা রিসেন্ট খুব শোনা যাচ্ছে প্লাজমা থেরাপি। এই প্লাজমা থেরাপি আসলে জিনিসটা কি এবং এই প্লাজমাটা কিভাবে কালেক্ট করা হয়? আমাদের অনেক রোগীদেরই আসলে এই বিষয়ে অনেক কোশ্চেন আছে। এটা যদি আপনি রোগীদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, প্লাজমা থেরাপি কিন্তু এটা নতুন কিছু না। হ্যাঁ, এটা বেসিক এখানে প্রিন্সিপালটা হচ্ছে যে ব্যক্তি কোভিড-19 থেকে সুস্থ হয়ে উঠেছেন, আশা করা হচ্ছে যে ওই ব্যক্তির দেহে একটা প্রোটেক্টিভ বা রক্ষণীয় একটা অ্যান্টিবডি সে ওর ব্লাডে আছে ওই ব্যক্তি, যেটাকে বলা হচ্ছে যে প্রোটেক্টিভ অ্যান্টিবডি, যে ব্যক্তি কোভিড-19 থেকে সেরে উঠেছেন। এখন ওই ব্যক্তি প্লাজমা থেরাপিটা হচ্ছে ওই ব্যক্তির দেহ থেকে ব্লাড থেকে প্লাজমাটা কি, প্লাজমাটা হচ্ছে কিন্তু ব্লাডের একটা লিকুইড পোর্শন, মানে তরল পোর্শনটা। ব্লাডের দুটো পোর্শন থাকে, একটা সলিড পোর্শন আর তরল পোর্শন। প্লাজমাটা হচ্ছে ব্লাডের লিকুইড পোর্শন। লিকুইড পোর্শনের ভিতরেই অ্যান্টিবডিটা থাকে, যে অ্যান্টিবডিটা আমাদের কোভিড-19 এর বিরুদ্ধে কাজ করতে সাহায্য করবে। যে ব্যক্তি কোভিড-19 থেকে সুস্থ হয়ে গিয়েছেন তার সেই ব্যক্তির দেহে ওই অ্যান্টিবডিটা পাওয়া যায়, এবং ওই অ্যান্টিবডিটা ওই ব্যক্তির দেহ থেকে নিয়ে যে ব্যক্তি এখনো করোনা আক্রান্ত, যে ব্যক্তি এখনো করোনা থেকে সুস্থ হয়ে ওঠেননি, ওই ব্যক্তির দেহে ওই অ্যান্টিবডিটা দেওয়া হয়। এটা আমরা যেরকম ব্লাড ট্রান্সমিশন করি, ওটা অনেকটা সেই ধরনের প্লাজমা ট্রান্সমিশন বলা হয়। এবং এখন বলা হচ্ছে যে কার দেহ থেকে আমি এই প্লাজমাটা নেব, এই ব্যাপারেও কিছু নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে। যেমন যেটা আগেই বলেছি, ওই ব্যক্তিকে কোভিড-19 থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হবে এবং 28 দিন, মানে 28 দিন থেকে 1 মাস ওই ব্যক্তির দেহে কোনো করোনা সাইন সিম্পটম থাকতে পারবে না। ওই ব্যক্তিকে 2টা করোনা কোভিড টেস্ট করতে হবে এবং 2টা কোভিড টেস্টই নেগেটিভ হতে হবে, এবং এই 2টা টেস্ট করতে হবে 7 দিন গ্যাপে। একটা টেস্ট আমি করলাম, ওই ব্যক্তির দেহে নেগেটিভ আসলো, তারপরে আবার 7 দিন পর আরেকটা টেস্ট করব, ওটাও নেগেটিভ হতে হবে। তৃতীয় যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে ওই ব্যক্তির দেহে যে অ্যান্টিবডিটা, যেটা আমরা একটা অসুস্থ করোনা রোগীকে দেব, ওই অ্যান্টিবডির মাত্রাটা কিন্তু মানে এক্সাক্ট পরিমাণে থাকতে হবে। অ্যান্টিবডির মাত্রাটা যদি কম থাকে তাহলে কিন্তু ওই প্লাজমাটা কোভিড-19 এর আরেকটা আক্রান্ত ব্যক্তিকে দিলে কিন্তু ওই অ্যান্টিবডি কাজ করবে না। অ্যান্টিবডির মাত্রাটা কিন্তু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে। শুধু এই জিনিসগুলো যদি ওই ব্যক্তি এতে পাওয়া যায়, তখন আমরা ওই ব্যক্তির দেহ থেকে প্লাজমাটা নিয়ে কোভিড আক্রান্ত যে এখনো সুস্থ হয়নি তার দেহে দেওয়া হয়, এবং তখন ওই অ্যান্টিবডিটা গিয়ে ওই ব্যক্তির যে কোভিড ভাইরাল যে অ্যান্টিজেনটা আছে ওই অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করবে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ প্লাজমা থেরাপি। এবং এই প্লাজমা থেরাপিটা এখন ইংল্যান্ডে, ইউএসএ তে, চায়নায়, ইউরোপিয়ান বিভিন্ন দেশে, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু এই প্লাজমা থেরাপি শুরু হয়ে গেছে। কারণ যেটা আগেই বলেছি যে কোভিড-19 এর বিরুদ্ধে কিন্তু এখনো নির্দিষ্ট কোনো ওষুধ বার হয়নি, এবং রেমডেসিভির যেটা আমি একটু আগে বললাম ওটারও কিন্তু কার্য বলা হচ্ছে যে এটা কোনো ম্যাজিক বুলেট না। এই রেমডেসিভিরটা 30% উপসর্গটাকে বেশি ভালো করে দিচ্ছে, সুতরাং খুব একটা কিন্তু মেজর ডিফারেন্স নাই। প্লাজমা থেরাপিতে বলা হচ্ছে যে এটা একা কাজ করবে না। একটা কোভিড-19 পেশেন্টকে আমরা যখন অন্যান্য চিকিৎসা দেব, যেমন একটা কোভিড-19 পেশেন্টে অক্সিজেন লাগছে, তাকে আমরা অক্সিজেন দিচ্ছি। একটা কোভিড-19 পেশেন্টের যদি লাইফ সাপোর্ট লাগে, ভেন্টিলেশন লাগে, তাকে ভেন্টিলেশন দিতে হবে। এর সাথে যদি কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ, যেমন রেমডেসিভির আছে, আরেকটা অ্যান্টিভাইরাল ড্রাগ কোনো দেশে দেওয়া হচ্ছে ফ্লাভিপিরাভির, এই অ্যান্টিভাইরাল ড্রাগ দেওয়া হচ্ছে, এর সাথে প্লাজমা থেরাপিটাকে আমরা অ্যাড করবো। মানে এটি কিন্তু একা কাজ করবে না, এটাকে বলা হয় একটা সহায়ক একটা চিকিৎসা অপশন, এটা অ্যাডজুভেন্ট থেরাপি। এবং এই প্লাজমা থেরাপি দিয়ে চায়নাতে ওরা ভালো রেসপন্স পেয়েছে, এবং যাদের এই প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে অন্যান্য চিকিৎসার পাশাপাশি তাদের দেখা গিয়েছে যে ভেন্টিলেশন থেকে বা লাইফ সাপোর্ট থেকে তারা খুব তাড়াতাড়ি ফিরে আসতে পেরেছে, এবং ভেন্টিলেশন লাইফ সাপোর্টটা অফ করা গিয়েছে খুব তাড়াতাড়ি।
শুধু এটা একটা আশাব্যঞ্জক দিক আমরা বলতে পারি। জি, আমরা বুঝতে পেরেছি। আসলে প্লাজমা থেরাপি জিনিসটা এত সুন্দর করে বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমি চলে যাচ্ছি ডাক্তার সারাবন তহুরার কাছে। আসলে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আমাদের অনেক ব্রেস্ট ফিডিং বাচ্চা আছে বা যেই বাচ্চারা ছোট বুকের দুধ খাচ্ছে, সেই বাচ্চাদের ক্ষেত্রে যদি মা কোনো কারণে করোনায় আক্রান্ত হয়ে থাকেন, আমরা তো জানি যে করোনায় যে আক্রান্ত হচ্ছে তাকে আলাদা করে আইসোলেশনে রাখা হচ্ছে। এখন সেই মাকে সেই বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে পারবেন কিনা? এই সাথে আরেকটি কোশ্চেন চলে আসে যে ওই বাচ্চাকে কোলে নিলে বা স্বাভাবিক এটা বুকে দুধ খাওয়ানোর সময় মা কোলে নিবেনি, কোলে নিলে বা স্পর্শ করলে কি ওই বাচ্চা আক্রান্ত হবে কিনা, এটা আসলে মাদের খুব একটা জানার বিষয়। এটা যদি আপনি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। এবং দেখা যাচ্ছে যে মা পজিটিভ, কিন্তু বাচ্চাটা হচ্ছে হয় নিউবর্ন বেবি কিংবা 6 মান্থের মধ্যে বা বাচ্চাটা ব্রেস্ট ফিড করে। এখন বাচ্চার বয়স যদি 6 মাসের বেশি হয়ে যায় তাহলে কিন্তু রিস্কটা হচ্ছে কম, এই কারণে যে বাচ্চারা তখন উইনিং ফুডে যাচ্ছে, মানে ফ্যামিলি ফুডে আছে, সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ফিডিংটা তখন ওরকম ম্যান্ডেটরি ইস্যু হয়ে যাচ্ছে না। কিন্তু যেই বাচ্চাটা 6 মাসের কম বয়স এবং নিওন্যাট মানে হচ্ছে মানে সদ্যজাত শিশু, তাদেরকে কিন্তু ব্রেস্টফিড করাতে হবে। তবে একটা খুবই হচ্ছে এখানে উল্লেখযোগ্য একটা আশাপ্রদ একটা নিউজ, সেটা হচ্ছে এখনো পর্যন্ত ব্রেস্ট মিল্কের মধ্যে কোনোভাবেই এই ভাইরাসটার অস্তিত্ব পাওয়া যায়নি। যেই মা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত, সেই তার ব্রেস্ট মিল্ক দিয়ে কিন্তু ভাইরাসটা আসছে না, বের হচ্ছে না। কাজে এই ব্রেস্ট মিল্কটা কিন্তু বাচ্চার জন্য সম্পূর্ণভাবে নিরাপদ এবং বলা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং করাতে হবে, কোনো বাধা নাই। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে করোনা ভাইরাসটা তো আমাদের বিভিন্ন ভাবে ছড়ায়। তো মা যখন তো নন টাচ টেকনিকে তো আর ব্রেস্ট ফিড করানো যাবে না, কিন্তু ব্রেস্ট ফিড তো করাতে হবে। তাহলে আমাদের কিছু এখানে সচেতনতার ব্যাপার আছে। নাম্বার 1, যখন আমি ব্রেস্ট ফিড করাবো তার আগে মা হচ্ছে নতুন করে শাওয়ার নিয়ে নতুন করে একটা নিউ মানে হচ্ছে একটা পরিষ্কার একটা ড্রেস পরবে, যেটা সে আগে পরা ছিল না। মানে আগে পরা ছিল কিন্তু শাওয়ার নেওয়ার পরে নতুন ড্রেস। এটা পরার পরে সে যখন বাচ্চাটাকে কোলে নিবে ব্রেস্টফিড করার সময়, তখন অবশ্যই সে মাস্ক ব্যবহার করবে, চুল কভার করবে, এবং যদি এমন হয় যে ভিতরে যে ড্রেস তার উপরে আরেকটা কাপড় সে জড়িয়ে নিবে, তারপরে বাচ্চাটাকে সে ব্রেস্টফিড করাবে। ব্রেস্টফিড করানোর সময় যদি তার হাঁচি বা কাশি আসে, অবশ্যই সে হচ্ছে সেটা তার ওই যে কনুই দিয়ে কিংবা সামনে, সবচেয়ে ভালো হয় সামনে কাপড় দিয়ে বা কোনো একটা সামনে প্রোটেক্টিভ একটা কিছু দিয়ে বাচ্চাটার সামনে হাঁচি বা কাশিটা দেয়া যাবে না। তো এইভাবে যদি আপনি ওকে ব্রেস্টফিড এবং ব্রেস্টফিড করানোর সাথে সাথে ওকে হচ্ছে যে অন্য একটা কেয়ার গিভার থাকবে, যে সবসময় বাচ্চার মা তাকে টেক কেয়ার করবে না, এটার জন্য আলাদা মানে কেয়ার গিভার থাকবে, তাকে সাথে সাথে দিয়ে দিবে। এখন আরেকটা ব্যাপার আছে যে কতক্ষণ ধরে নিরাপদ এই ব্রেস্টফিডিং করানোটা। আসলে কন্টাক্ট, যে আমরা যদি ডেফিনেশন বলি যে আমাদের কন্টাক্টটা কতক্ষণ একটা পেশেন্টের কাছে থাকলে বলা হয় যে আমি নিরাপদ থাকছি না তার থেকে, সেটা কিন্তু হচ্ছে 10 মিনিটস। তাহলে আমি যদি 10 মিনিটের আগে আমি একটা ব্রেস্ট থেকে তাকে ব্রেস্ট ফিডিং করালাম, সেটা সাফিসিয়েন্ট না হয়, তখন বাচ্চাটাকে আমি সরিয়ে ফেললাম অন্য ঘরে, আবার 5 মিনিটস পরে তাকে আনা যেতে পারে। কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে 10 মিনিটসের মধ্যে যদি ব্রেস্ট ফিডিংটা কমপ্লিট করে ফেলা যায়। সেক্ষেত্রে সাথে সাথে বাচ্চাকে অন্য জায়গায় নিতে হবে, এবং বাচ্চাকে যখন কেয়ার গিভারের কাছে দেওয়া হলো তখন হচ্ছে তার আবার তাকে তখন শাওয়ার খুব ভালো হয় যদি বাচ্চাটাকে শাওয়ার নিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে দেওয়া যায়। তবে আরেকটা ব্যাপার, যদি বাচ্চাকে এভাবে ব্রেস্টফিড করানো হয় তাহলে কিন্তু কোনো মতে বাচ্চার যদি টেম্পারেচার একটু বেশি হয়, জ্বর আসে, কাশি শুরু হয়, বা এরকম ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় যে আমাদের নর্মাল যেটা জ্বর, কাশি আর শ্বাসকষ্ট, এর বাইরে শিশুদের অন্য কিছু লক্ষণ থাকতে পারে, যেমন ডায়রিয়া। যদি বাচ্চাটা ডায়রিয়া কিংবা খিঁচুনি বা একটু আপনার মনে হচ্ছে এই বাচ্চা যে নর্মালের যে অ্যাবনর্মাল কিছু সিমটম দেখা দিচ্ছে, সাথে সাথে বাচ্চাটা কিন্তু পরীক্ষা করিয়ে ফেলতে হবে।
জি, আমি একটু এটার সাথে আরেকটু অ্যাড করতে চাই যে অনেক বাচ্চা থাকে যে জন্মগত হার্ট ডিজিজ, আমরা বলি যে হৃদরোগের সমস্যা থাকে অনেক বাচ্চার জন্মগতই, সেই বাচ্চারা অনেক সময় টেনে ব্রেস্ট মিল্ক খেতে পারে না। তাদের ক্ষেত্রে কি ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন করে আলাদা করে দেয়া যাবে কিনা, এবং এই হৃদরোগে আক্রান্ত বাচ্চাদের আসলে যত্নটা কি করবে? আচ্ছা, তো হৃদরোগে দেখেন, ওই যে আমরা একটা কথা বলি না যে কোমরবিডিটি, যে সবাই তো আমরা করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারি, কিন্তু কারা বেশি সিভিয়ারিটির দিকে চলে যায় বা ফ্যাটালিটি রেট কাদের বেশি, বলা হয় যে যাদের কোমরবিডিটি আছে। বড়দের কোমরবিডিটি গুলো কিন্তু আমরা সবাই জানি, হাইপারটেনশন, তারপর ডায়াবেটিস মেলাইটাস বা সিওপিডি, এগুলো। ছোট বাচ্চাদেরও কিছু আলাদা কিছু কোমরবিডিটি আছে, তার মধ্যে জন্মগত হার্টের ত্রুটি হচ্ছে একটি অন্যতম, নেফ্রোটিক সিনড্রোম, এগুলো যারা ইমিউনো সাপ্রেস থাকে। আর কনজেনিটাল হার্ট ডিজিজের সমস্যা যেটা, এই বাচ্চারা, এটা দু ধরনের হয়, একটা সাইনোটিক একটা অ্যাসাইনোটিক। সাধারণত আমাদের দেশে অ্যাসাইনোটিক কনজেনিটাল মানে নীল হয়ে যায় না এমন কনজেনিটাল হার্ট ডিজিজ, যেটা হার্টের বিভিন্ন জায়গায় ফুটা থাকে। এই বাচ্চাগুলো কিন্তু মোর প্রন টু ডেভেলপ নিউমোনিয়া। তো এদের কিন্তু এমনিতে নিউমোনিয়া হওয়ার প্রবণতা বেশি, এবং এরা হচ্ছে বাচ্চাদের কোমরবিডিটি। এদের যদি কোনো মতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তো ধরা হয় যে হয়তো বা নর্মাল বাচ্চা তারা ঝুঁকিতে বেশি থেকে যাচ্ছে। তো এইসব বাচ্চার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আগের ক্ষেত্রে আমি যে কথাটা বলিনি যে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক, সেটা অবশ্যই একটা কার্যকরী পদ্ধতি হতে পারে যে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক, কিন্তু একটা ব্যাপার এখানে একটু প্রবলেম আছে। তো আমি যদি কন্টিনিউয়াসলি, যে একটা নতুন মা যে হচ্ছে যে ব্রেস্টফিড শুরু করেছে, মানে নিওন্যাটের মা, তো সে যদি প্রথম থেকে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক করতে থাকে, তাহলে একটা সময় না তার এটা একটা রিফ্লেক্স, যে ব্রেস্ট মিল্ক শরীরে হচ্ছে মিল্ক আসে যেটা, তো এক্সপ্রেস মিল্কটা বের করলে অনেক সময় মিল্কটা অ্যাডিকুয়েট আসে না, একটা সময় দেখা যাবে তার ব্রেস্ট মিল্ক আসছে না। তো এটা একটা, কারণ ইমোশনাল অ্যাটাচমেন্টের একটা ব্যাপার আছে, এটা সাইকোলজিক্যাল ব্যাপার, মানে ব্রেস্ট মিল্কটা তৈরি হওয়া শরীরে। তো আমরা এটা একটা অপশন রাখতে পারি, ওই যে আমি বললাম যে আমি বাচ্চাটাকে কতক্ষণ আমার কাছে রাখছি, অবশ্যই আমি সেটা 10 মিনিটসের কম সময় আমার কাছে রাখবো, তাহলে আমি বাচ্চাটাকে রিস্ক ফ্রি রাখতে পারবো। তো এরপরেও বাচ্চাটা যদি আমার পেট না ভরলো, আমার মনে হচ্ছে অ্যাডিকুয়েট ফিডিং হয়নি, সেক্ষেত্রে আমি তখন এক্সপ্রেস মিল্ক আমাদের আপনি দেখবেন যে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, যে আমি যদি অ্যাডিকুয়েট ব্রেস্ট মিল্ক থাকে, নিয়ম হচ্ছে এটা এক পাশের ব্রেস্ট যদি আমি সাক করতে থাকে বাচ্চা, আরেক পাশের ব্রেস্ট থেকে কিন্তু মিল্কটা শেডিং হতে থাকে। এটা কিন্তু যাদের অ্যাডিকুয়েট ব্রেস্ট মিল্ক, এটা কিন্তু নরমাল ফেনোমেনা। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এক পাশে ব্রেস্ট ইয়ে করতে থাকলো, আরেক পাশে যদি এটা হতে থাকে, সেটা আমি কানেক্ট করতে পারি, সেটা আমি পরবর্তীতে সেই বাচ্চাটাকে আমি খাওয়াতে পারি। নর্মাল টেম্পারেচারে 6 ঘন্টা পর্যন্ত এই মিল্কটাকে আমি বাহিরে রাখতে পারি, সেটা এর মাঝখান টাইমটাতে সে বাচ্চাটা খেতে পারে। না হলে সেটা দিতে পারি। বা অনেক সময় এই সময় আমার মা বেশি সিক হয়ে গেছে, মায়ের শ্বাসকষ্ট হচ্ছে, এই সময় সে আসলে ব্রেস্টফিড করানোর জন্য প্রস্তুত না, সেই সময় সে এক্সপ্রেস করে এটা খাওয়ানো যেতে পারে। জি জি, ডাক্তার সারাবন তাহুরা এবং ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আমরা আবারও আসবো, আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেছে, আপনারা সাথেই থাকুন। সুরক্ষায় প্রতিদিনের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনে। আলোচনা করছিলাম করোনায় শিশু আক্রান্তের ঝুঁকি এবং আমাদের করণীয় নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্কাইপিতে সংযুক্ত আছেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ, সিনিয়র কনসালটেন্ট, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, স্কয়ার হাসপাতাল, এবং ডাক্তার সারাবন তাহুরা, সহযোগী অধ্যাপক, শিশু ও বক্ষব্যাধি বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল। আমি চলে যাচ্ছি ডাক্তার আফতাব ইউসুফ রাজের কাছে। আপনার কাছে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে আমরা জানি যে বাচ্চাদের শ্বাসকষ্ট বা করোনায় আক্রান্ত যে কোনো রোগীরই যদি শ্বাসকষ্ট শুরু হয়, সেক্ষেত্রে অনেক সময় শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং এদেরকে আইসিইউতে নিতে হয়, ভেন্টিলেটরের সাপোর্ট লাগে। সেক্ষেত্রে বাচ্চাদেরকে আসলে কোথায় নেওয়া জরুরি, আর ভেন্টিলেটরের সাপোর্টটা আসলে কোথায় পাওয়া যাবে? আরেকটি জিনিস এটার সাথে আমি অ্যাড করতে চাই যে আমাদের এই করোনা ভাইরাসকে নিয়ে কিন্তু অনেক রকম মিথ তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম লেখা যাচ্ছে, বাবা মাদের অনেক রকম কোশ্চেন আসতেছে এই বিষয়ে, সেই বিষয়গুলো যদি আপনি একটু ক্লিয়ার করেন। প্রথমে আমি ওই কিছু মিথের ব্যাপারে আসি, যে সোশ্যাল মিডিয়াতে অনেক কনফিউজিং ইনফরমেশন দেওয়া হচ্ছে।
এবং কিছু কিছু প্রশ্ন কিন্তু আমরা আউটডোরে কিন্তু যখন বাবা মা আসে বাচ্চা নিয়ে দেখাতে আমরা ফেস করছি। নবজাতক বিশেষজ্ঞ হিসেবে অনেক প্যারেন্টস জিজ্ঞেস করে থাকেন যে ডক্টর গর্ভবতী মা থেকে ভাইরাসটা ভ্রূণে বা নবজাতকে যেতে পারে কিনা। এক্ষেত্রেও কিন্তু একটা সুসংবাদ যে এখন পর্যন্ত যত স্টাডি হয়েছে তা দেখা গিয়েছে যে গর্ভবতী মা থেকে বাচ্চার দেহে কোভিড-19 এর ভাইরাসটা প্লাসেন্টা বা ফুল দিয়ে ট্রান্সমিট হয় না, এটাকে আমরা বলি ভার্টিক্যাল ট্রান্সমিশন। সুতরাং ওই ব্যাপারে আমি প্যারেন্টসদের আশ্বস্ত করতে চাই যে এখন পর্যন্ত ওই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি যে গর্ভবতী মায়ের ফুল দিয়ে বা প্লাসেন্টা দিয়ে নবজাতকের দেহে ভাইরাসটা সংক্রমিত হচ্ছে। কিন্তু বাচ্চা হওয়ার পরে, নিউবর্ন বেবি হওয়ার পরে কিন্তু এই সংক্রমণটা হতে পারে। সেটা হতে পারে কিন্তু মা যদি কোভিড-19 আক্রান্ত হয়ে থাকে এবং মায়ের সংস্পর্শে আসার পরে, সেই ক্ষেত্রে মায়ের পরিচ্ছন্নতা কিন্তু খুবই জরুরি। এবং যেটা বললাম যে ব্রেস্টফিডিং এর ব্যাপারে ডক্টর সারাবন্ত সুন্দরভাবে বলেছেন। এবং এই ব্রেস্টফিডিং এর ব্যাপারে দুটো মতামত আছে। যে এক গ্রুপ সায়েন্টিস্ট বলছেন যে হ্যাঁ, কোভিড আক্রান্ত মা সরাসরি বুকের দুধ খাওয়াতে পারবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মাকে যেটা হাত পরিচ্ছন্ন করতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে, মাস্ক করতে হবে, পরিষ্কার কাপড় পরতে হবে। কিন্তু আরেক গ্রুপ সায়েন্টিস্ট বলছে না, সরাসরি বুকের দুধ দেওয়া যায়, বুকের দুধ দেওয়ার ব্যাপারে কোনো কিন্তু দ্বিমত নাই, বুকের দুধ অবশ্যই দিতে হবে। কিন্তু আরেক গ্রুপ সায়েন্টিস্ট বলছে না, সরাসরি বুকে লাগানো যাবে না, কারণ কোন মায়ের দেহে ভাইরাসের পরিমাণটা কি ধরনের ওটা আসলে বোঝা মুশকিল। ওই গ্রুপ বলছে যে এক্সপ্রেস, যেটা সারবন্ত বলেছে যে ব্রেস্ট পাম্প দিয়ে এক্সপ্রেস করে খাওয়াতে হবে, সরাসরি বুকে লাগিয়ে খাওয়ানো যাবে না। আরেকটা অনেক প্রশ্ন আমরা পাই যে স্যার, কাশি তো আসলে আমাদের বাচ্চারা সব, আমাদের দেশে যে আবহাওয়া, পলিউশন, আমাদের দেশে আর্দ্রতা বেশি, সারা বছরই কিন্তু বাচ্চারা সর্দি কাশিতে ভোগে। এখন কোন কাশিটা আসলে আমরা কোভিড-19 হিসাবে সন্দেহ করব? ধরেন কোনো বাচ্চা, যে বাচ্চার অ্যাটোপিকের হিস্ট্রি নাই, অ্যালার্জির কোনো হিস্ট্রি নাই, যে বাচ্চা ঠান্ডা কাশিতে খুব একটা ভোগে না, সে বাচ্চা যদি হঠাৎ করে কাশি শুরু হলো, এবং যেটা আমি আমার এই প্রোগ্রামে আগেও বলেছি, সেই কাশিটা খুবই শুষ্ক কাশি এবং কাশতে কাশতে বাচ্চা টায়ার্ড হয়ে যাচ্ছে, এবং সে বাচ্চা আগে কখনো নেবুলাইজ করা লাগে, সে বাচ্চাকে আগে কখনো ইনহেলার দেওয়া লাগে, ওই সমস্ত বাচ্চা যাদের কোনো কাফ অ্যান্ড কোল্ডের ওরকম কোনো হিস্ট্রি নাই অতীতে, তাদের যদি ফট করে কাশি শুরু হয়ে যায় এবং যে কাশিটা প্রশমিত করতে অনেক সময় লাগছে, বাচ্চা অনেক কাশিটা জন্য অনেক টায়ার্ড হয়ে যাচ্ছে, শুষ্ক কাশি, কফটা বাদ হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে অবশ্যই একটা কোভিড-19 এর ওই কাশি হিসাবে আমরা স্ক্রিন করে থাকি। আর আইসিইউ সাপোর্টে যেটা বলা হচ্ছে, অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে শুধু বাচ্চাগুলোর কথা না, বড়দেরও বলা হয় যে শ্বাসকষ্ট নিয়ে কোনো কোনো ক্ষেত্রে আসতে পারে, বাচ্চারাও আসতে পারে, এবং শ্বাসকষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে হয় কি অক্সিজেনের মাত্রাটা ব্লাডে কমে যায়। কোভিড-19 কিন্তু আরেকটা ব্যাপার আমরা এখন পাচ্ছি যে সাইলেন্ট হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া মানে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়, কিন্তু সাইলেন্ট মানে এটা বুঝতে পারছে না, মানে বাচ্চার দেহে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, কিন্তু যে পরিমাণ শ্বাসকষ্ট হওয়ার কথা বাচ্চার, ওই পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না, বাচ্চা দেহে অক্সিজেন কমে যাচ্ছে কিন্তু বাচ্চাটা শ্বাসকষ্ট অত তীব্র হচ্ছে না। এই সমস্ত বাচ্চারা অনেক সময় কিন্তু প্রবলেমে ফেলে দেয় আমাদের চিকিৎসককে। সেই ক্ষেত্রে এই সমস্ত বাচ্চারা যেহেতু বোঝা যায় না, এরা সাডেনলি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেলে তখন ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট লাগে, যেটা আমাদের স্কয়ার হসপিটালে অবশ্যই আমাদের আইসিইউ আছে, নবজাতক আইসিইউ আছে, একটু বড় বাচ্চাদের আমরা বলি পেডিয়াট্রিক আইসিইউ আছে, এবং ওই আইসিইউতে কোনো বাচ্চা যদি এই ধরনের শ্বাসকষ্ট নিয়ে আসে, যাতে অক্সিজেন লেভেলটা খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে যদি আইসিইউ সাপোর্ট লাগে, অবশ্যই ওই ভেন্টিলেটর। জি, আমি একটু চলে যাচ্ছি এখন ডাক্তার সারাবন্ত তাহুরার কাছে। একটু আমাদের সময় প্রায় শেষের দিকে, সংক্ষেপে একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের নিউজে আসছে যে WHO বলছে এই করোনা ভাইরাস সহজে দুনিয়া থেকে যাবে না, পৃথিবী থেকে যাবে না, এটা হয়তো আরো বেশ কিছুদিন থাকবে, 1.5-2 বছর বা কয় বছর থাকে বলা যাচ্ছে না। সেক্ষেত্রে তো আসলে স্কুলটা এতদিন বন্ধ রাখা সম্ভব না। স্কুল যদি খুলে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে স্কুলগুলো কি কি স্বাস্থ্যবিধি নিতে পারে সেটা খুবই সংক্ষেপে যদি বলেন। আচ্ছা, ধন্যবাদ। তো আসলে স্কুলে যখন একটা সবাই যায়, তখন এক একটা ফ্যামিলি থেকে কিন্তু একটা বাচ্চা আসছে, কাজে তাদের সব
একই লেভেলের কিন্তু হাইজিন মেনটেন হয়তো নাও হতে পারে, কিন্তু ওই একটা বাচ্চা থেকে সব বাচ্চা ইনফেক্টেড হতে পারে। কিন্তু যেহেতু আমাদের স্কুলে যেতে হবে, এরকম পরিস্থিতি যদি চলে আসে তাহলে আমাদের একটা উপায় বের করতে হবে যে এখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি। তো সবার প্রথমে আমি যেটা বলবো যে এখন দেখেন আমাদের তো আসলে কিছু লাইফ মডিফিকেশন করে ফেলতে হবে, যেহেতু আপনি নিজেই বলছেন যে অনেকদিন পর্যন্ত হয়তো আমরা করোনা ভাইরাসের সঙ্গে বসবাস করতে হতে পারি। তাহলে প্রতিটা স্কুল অথরিটিকে দরকার হচ্ছে প্রথমেই জি, আসলে আমাদের সময় একদমই কম। আমরা ডাক্তার সারাবন্ত হোরা এবং আফতাব ইউসুফ রাব, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আসলে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য। আমরা হয়তো পরবর্তীতে আবার সংযুক্ত হওয়ার চেষ্টা করব আপনাদের সাথে। সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন একদমই শেষ পর্যায়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।